হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের মিনি মাস্টার ক্লাস প্লেলিস্টের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেফ্রিজারেটর, এর গঠন ও এর কার্যপ্রণালী। তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো তুমি আমাদের চ্যানেলের সাথে। পাশাপাশি আমাদের চ্যানেলটি তুমি শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে সহপাঠীদের মাঝেও, তারাও যেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিতভাবে এবং অতি সহজভাবে পেতে পারে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের আলোচনাটা স্টার্ট করি। তো রেফ্রিজারেটর এই টার্মটার সাথে বা এই যন্ত্রটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, আমাদের সবার বাসায় রেফ্রিজারেটর আছে, এমন কোনো বাসা খুঁজে পাওয়া যাবে না যে বাসায় রেফ্রিজারেটর নেই। তো আমাদের সবার বাসায় রেফ্রিজারেটর থাকলেও আমরা মেনলি হচ্ছে রেফ্রিজারেটরের এই দুইটা অংশ দেখে অভ্যস্ত। সামনের যে অংশটা, যে হচ্ছে উপরে মানে একটা ফুলের ডিজাইন বা হচ্ছে একটা কালারফুল ডিজাইন বা গ্লাস এরকম কিছু একটা, এটা দেখে অভ্যস্ত। আর হচ্ছে আমরা যদি মাঝে মাঝে ভিতরে হচ্ছে খাবার প্রবেশ করাই অথবা হচ্ছে খাবার বের করি, তো আমরা হচ্ছে ভিতরের এই অংশটা দেখেও কিন্তু মানে মোটামুটি বেশ অভ্যস্ত। কিন্তু ফ্রিজের ভিতরের বা হচ্ছে পিছনের যে অংশটা, মানে যেটা হচ্ছে ঢাকা থাকে, কিছু কিছু ফ্রিজে হয়তো হচ্ছে এটা ওপেনও থাকে, যে এরকম একটা নল দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা খুব বেশি দেখি না বা সচরাচর দেখার মতো সুযোগও থাকে না। তবে তুমি যদি তোমার ফ্রিজের পিছনের যে অংশটা সেটা তুমি যদি হচ্ছে গিয়ে খেয়াল করো, তাহলে হয়তো সরাসরিও দেখতে পেতে পারো, অথবা পিছনে একটা ঢাকনা লাগানো থাকে বর্তমান প্রায় বেশিরভাগ ফ্রিজগুলোতেই, মানে একটা হচ্ছে কভার দিয়ে, একটা স্টিলের কভার টাইপের মতো দিয়ে এই যে নলটা যে আমরা দেখতে পারতেছি, এই নলটা হচ্ছে গিয়ে ঢাকা থাকে, মানে আমরা খুব বেশি দেখার সুযোগ পাই না। তবে তুমি যে কোনো ফ্রিজ, ঠিক আছে, পুরাতন অথবা নতুন যে কোনো ফ্রিজ তুমি যদি পার্টসগুলো খুলো, পিছনের এই অংশটা খুললেই কিন্তু এরকম একটা নল তুমি দেখতে পারবা। ঠিক আছে, একটা হচ্ছে পরিবেশের সাথে থাকে, আর একটা হচ্ছে ফ্রিজের দেয়ালের ভিতরে থাকে। ঠিক আছে, আর ফ্রিজের যে হচ্ছে যে এই দেয়ালটা, ঠিক আছে, এই দেয়ালটা কিন্তু তাপ কুপরিবাহী একটা পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে, মানে তাপের আদান প্রদানটা সে আসলে রোধ করে দেয়, তাপ অন্তরক পদার্থ। তো যাই হোক, আমরা মেইনলি হচ্ছে কি এটা তো জাস্ট দেখলাম। তো মেইনলি প্রত্যেকটা ফ্রিজেই কিন্তু শুধুমাত্র ফ্রিজ না, এসি সহ এই যে এই নলগুলো থাকে, এটাকে আমরা নল বলবো না আপাতত, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বলতেছি নল। এটাকে আমরা হচ্ছে কি পরবর্তীতে একটা নতুন টার্মের মাধ্যমে এটা শিখব। তো এটা হচ্ছে কি বেসিক আর কি, জাস্ট স্ট্রাকচারটা। নর্মালি আমি যদি জাস্ট এটা দেখি, এটা জাস্ট ফিজিক্যাল স্ট্রাকচারটা, আর এখানে জাস্ট হচ্ছে আমরা এই নল সহ একটা স্ট্রাকচার দেখলাম, কিন্তু আরও উপাদান আছে যেগুলো হয়তো এখানে দেখার সুযোগ নেই। ঠিক আছে, তো তারপর তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে নিচে এই বক্সটা অনেক সময় দেখা যায় কালো কালার হয়ে গেছে, তো হয়তো দেখতে একটু কষ্ট হতে পারে। এই যে এটা কিন্তু মোটামুটি ফ্রিজের পিছনের অংশ, তোমরা হচ্ছে কি হয়তো দেখতে পারো, চাইলে এখনও দেখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকে মেইনলি হচ্ছে আমরা এই স্ট্রাকচারের পাশাপাশি তার যে হচ্ছে গিয়ে মৌলিক ফান্ডামেন্টাল যে নীতিটা, সে আসলে কিভাবে কাজ করে, কিভাবে সে আমাদের চোখকে ফাঁকি দেয়, এই অংশটাও শিখে ফেলবো, যেটা হচ্ছে আমাদের প্রায়ই পরীক্ষায় অনুধাবনমূলক কোশ্চেনে এসে থাকে। প্লাস হচ্ছে গিয়ে অনেক সময় 3 নাম্বার কোশ্চেনও আসতে পারে। ঠিক আছে, তো আমি চোখকে ফাঁকি দেওয়া এই জন্য বললাম যে নর্মালি আমাদের তাপের যে হচ্ছে বেসিক নীতিটা কি আমরা একদম ছোটো ক্লাস থেকে পড়ে আসছি, যে তাপগতিবিদ্যার নীতি অনুসারে তাপের যে প্রবাহটা, এই তাপের প্রবাহটা অলওয়েজ উচ্চ তাপমাত্রা স্থান থেকে নিম্ন তাপমাত্রা স্থানের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, কখনোই কিন্তু নিচ থেকে নিম্ন তাপমাত্রা স্থান থেকে উচ্চ তাপমাত্রা স্থানের দিকে তাপের প্রবাহ হবে না, কোনো দিনও না। ঠিক আছে, কিন্তু আমাদের এই ফ্রিজের ব্যাপারটা যখনই আমরা খেয়াল করি তখনই দেখি এর উল্টাটা ঘটতেছে। ঠিক আছে, মানে বেসিক যে নীতিটা সেটার নীতিটা উল্টাটা ঘটতেছে। তার মানে এখানে কি আসলেই তাপগতিবিদ্যার যে নীতিটা সেটাকে অমান্য করতেছে সে, এরকম কিনা, এই রহস্যটা আমরা আজকে দেখব একদম টোটালি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি, ফ্রিজের ভিতরে তাপমাত্রা তো থাকে কি, ধরো হচ্ছে কি তোমার আমি ধরলাম হচ্ছে খুবই নিম্ন তাপমাত্রা, ধরো আমি 2 ডিগ্রি সেলসিয়াস ধরে নিচ্ছি আমি 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নর্মালি কি হওয়া উচিত, পরিবেশ থেকে, পরিবেশের তাপমাত্রা কেমন থাকে, পরিবেশের তাপমাত্রা থাকে ধরো হচ্ছে 30, 32 বা 35, আমি ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নর্মালি এই 30 থেকে মানে পরিবেশ থেকে তোমার তাপের প্রবাহ ফ্রিজের ভিতরের দিকে হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু হয় কি, হয় তার উল্টাটা, মানে এই যে 2 ডিগ্রি সেলসিয়াস যে আছে, এই 2 ডিগ্রি সেলসিয়াস থেকে বরং আরও পরিবেশে হচ্ছে গিয়ে কি তাপ বের হয়ে যায়। ঠিক আছে, তুমি যদি ফ্রিজের এই পিছনের অংশটা দেখো তাহলে দেখবো কিছুটা হচ্ছে গরম অনুভব হচ্ছে, বা এসির যদি হচ্ছে কি বাইরের অংশটা দেখো, বাইরের দিকে যে হচ্ছে তোমার ঝুলানো থাকে, এখানে একটা গরম অনুভূত হয়, মানে হচ্ছে ফ্রিজের ভিতর থেকে বা এসি হচ্ছে কি রুমের ভিতর থেকে তাপটা বাইরে বের করে দেয়। ঠিক আছে, তার মানে আসলে কি তাপগতিবিদ্যার নীতির আসলে বিপরীত হয়ে গেল না? তো অ্যাকচুয়ালি আসলে বিপরীত না, এখানে আসলে একটা সুন্দর মেকানিজম আছে। তো চলো আমরা সেই মেকানিজমটা একটু দেখে ফেলি। তো মেকানিজমটা দেখার আগে আমাদের ফ্রিজ আসলে কি কি উপাদান দিয়ে গঠিত সেটা চলো আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের মেকানিজমটা বুঝতে এবং হচ্ছে ফিল করতে ইজি হবে। তাহলে এখানে দেখো, এই যে কিছুক্ষণ আগে যেটাকে আমি নল বলছিলাম,
যেটা ফ্রিজের বাহিরের অংশে ছিল একটা নল বলছিলাম। তো এই নলটা কিন্তু সেমভাবেই হচ্ছে এখানে তুমি দেখতে পারতেছো, জাস্ট এটাকে আরেকটু সুন্দর করে বা কালারফুল করে। তো এই নলের দুইটা পার্ট, এই নলের কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে তোমার ওই ফ্রিজের বাহিরের অংশে, যেটা তখন আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে? এই যে এই পেঁচানোর যে নলটা, এই নলটা হচ্ছে তোমার ফ্রিজের বাহিরের অংশে। তাহলে বাহিরের অংশের যে নলটা, এটাকে বলে হচ্ছে আমরা কনডেন্সার কয়েল। বাহিরের অংশের যে পেঁচানো নল, সেটাকে আমরা কি বলতেছি? কনডেন্সার কয়েল। তো তারপর হচ্ছে এখানে আমরা একটা ডিভাইস দেখতেছি, ঠিক আছে? এই ডিভাইসটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সপানশন বাল্ব। এই ডিভাইসটাকে আমরা কি বলতেছি? এক্সপানশন বাল্ব। এই যেখানে কিন্তু তোমরা নামগুলো হচ্ছে একটু শিখে ফেলতে পারো এখান থেকে। এক্সপানশন বাল্ব, এটা হচ্ছে আমাদের কনডেন্সার কয়েল, এক্সপানশন বাল্ব। তারপরে এক্সপানশন বাল্বের পরে নলটা কিন্তু আবার হচ্ছে পিছনের ভিতরের দিকেও, ফ্রিজের ভিতরের দিকেও কিন্তু নলটা চলে গেছে। তার মানে মিন করতেছে যে ফ্রিজের ভিতরের পাশেও কিন্তু বা ভিতরের অংশেও কিন্তু একটা নল আছে। একই নল, অ্যাকচুয়ালি একই নল, জাস্ট হচ্ছে ডিভাইসগুলো আর কি সেট করা। তো এটাকে আমরা বলতেছি বাহিরের পার্ট কনডেন্সার কয়েল, আর ভিতরের যে পার্টটা সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ইভাপোরেটর কয়েল, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি ইভাপোরেটর কয়েল। ওকে, তারপরে হচ্ছে তোমার এই নলটা যখন গিয়ে যে শেষ হয়ে গেছে, তখন এখানে আরেকটা ডিভাইস, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কম্প্রেসর। সেটাকে আমরা কি বলতেছি? কম্প্রেসর। কম্প্রেসর নাম থেকে তোমরা বুঝতে পারতেছো, কম্প্রেস মানে হচ্ছে চাপ দেয়া। তাহলে কম্প্রেসর হচ্ছে এরকম একটা ডিভাইস যে আসলে হচ্ছে গিয়ে কি চাপ দেয়। তো কাকে চাপ দেয়? আসলে এই নলের ভিতর একটা গ্যাসীয় উপাদান আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি রেফ্রিজারেন্ট। কি বলি? রেফ্রিজারেন্ট। তাহলে আমরা সবগুলা ডিভাইস তো দেখেই ফেললাম, এখানে নামও লেখা আছে, কন্ডেন্সার কয়েল, এক্সপানশন বাল্ব, ইভাপোরেটর কয়েল, কম্প্রেসর। এটা তো আমরা হচ্ছে কি সবগুলা ডিভাইস যেগুলা বা যেগুলোর নাম শেখার মতো এটা শিখে ফেলছি। কিন্তু আরেকটা হয়তো যেখানে আমরা হচ্ছে এখানে একটা নির্দিষ্ট জায়গায় দেখতে পারতেছি না বা সেট আকারে দেখতে পারতেছি না, কিন্তু এরকম একটা উপাদান আছে যেটাকে আমরা বলি রেফ্রিজারেন্ট। কি বলি? রেফ্রিজারেন্ট মানে হচ্ছে এক ধরনের গ্যাসীয় উপাদান। রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্ট। এই রেফ্রিজারেন্টের জন্যই মেইনলি আসলে রেফ্রিজারেটর আমাদের চোখকে ফাঁকি দিতে পারে, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমি জাস্ট গ্যাস বলতেছি আপাতত, তোমাদের বোঝানোর জন্য জাস্ট গ্যাস বলতেছি, একটা গ্যাসীয় উপাদান। তো এই গ্যাসীয় উপাদানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রূপ মানে প্রদর্শন করে, যে কারণেই কিন্তু আসলে রেফ্রিজারেটরটা কাজ করতে পারে। তাইলে এই যে নলটা, যেটাকে আমরা শুরু থেকে তামার নল বলছিলাম বা কন্ডেন্সার বলছিলাম, যে এটাকে আসলে কপার কন্ডেন্সার আমরা বলি বা তামা দিয়ে তৈরি আর কি। এটা কিন্তু একটা পাইপ, আমরা একদম নল যদি বলি, মানে পাইপ যেরকম ভিতরে ফাঁকা আছে না, মানে ভিতরে ফাঁকা পানি প্রবাহিত হতে পারে, এটা আসলে এক ধরনের পাইপের সাথে তুমি চিন্তা করতে পারো। তবে এটার কি খুবই চিকন, যে কারণে আমরা নল বলছিলাম, ঠিক আছে? খুবই চিকন একটা পাইপ, এটার ভিতর হচ্ছে গিয়ে থাকে এই যে গ্যাসীয় যে উপাদানটা রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট যেটা, এটা আসলে কি এই নলের ভিতর থাকে, এবং নলের ভিতর দিয়ে সে কী হতে পারে? সে চলাচল করতে পারে। এখন এই রেফ্রিজারেন্টটা যখন এই নলের ভিতর দিয়ে চলে, তখন সে এক জায়গায়, ধরো এখানে এক ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, এখানে অন্য ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, করার পর বা হচ্ছে এই করার মাধ্যমেই মিলে হচ্ছে আসলে ফ্রিজটাকে চালায় বা হচ্ছে তাপটাকে বাহিরে বের করে দেয়। এখন ধরো আমি এটাকে পর্যবেক্ষণ করব, যে আসলে সে কোনো একটা পয়েন্ট থেকে চলা শুরু করছে, আমি এখান থেকে তাকে পর্যবেক্ষণ করতেছি, যে দেখি সে কোন অংশে কেমন ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। তো আমি ধরো তাকে এই অংশ থেকে ট্র্যাক করা শুরু করছি, গ্যাসীয় যে উপাদানটা রেফ্রিজারেন্টটা যেটা, এটা এই জায়গা থেকে আমি তাকে কী করছি? ধরো পর্যবেক্ষণ করা শুরু করছি। তুমি এখানে কিন্তু গ্রাফিক্যালিও দেখতে পারতেছো বা অনেকটা বুঝতে পারতেছো। তো যাই হোক, আমি হচ্ছে এটা তোমাদের আরও হচ্ছে সুন্দর করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে কি আমাদের এই কম্প্রেসর থেকে আমি যেহেতু এখান থেকে ট্র্যাক করা শুরু করছি, দেখো এর আগ মুহূর্তেই কিন্তু কি আছে? কম্প্রেসর আছে। তাহলে কম্প্রেসর হচ্ছে এরকম একটা ডিভাইস যে আসলে হচ্ছে কি এই রেফ্রিজারেন্টটাকে অনেক বেশি চাপ দেয়, ঠিক আছে? চাপ দিয়ে তাকে সংকুচিত করে ফেলে। তাহলে পিবি ইকুয়াল এনআরটি সূত্র অনুসারে যদি আমি চিন্তা করি, পিবি ইকুয়াল এনআরটি, পিবি ইকুয়াল এন আর টি, তাহলে যদি এটাকে অনেক পরিমাণ, গ্যাসটাকে যদি অনেক পরিমাণ কী দেয়? প্রেশার দেয়, তাহলে কি তার তাপমাত্রা কী হবে? অনেক পরিমাণ বেড়ে যাবে না? তাহলে বেশি পরিমাণ প্রেশার দিয়ে গ্যাসের যে তাপমাত্রাটা, সেটাকে সে কী করে ফেলে? বৃদ্ধি করে ফেলে। এখন ওর তাপমাত্রা বৃদ্ধি পায় সেটাও ঠিক, আবার অতিরিক্ত প্রেশার দেওয়ার ফলে সেই গ্যাসটা হচ্ছে গিয়ে কিছুটা লিকুইডের মতো হচ্ছে কি, মানে লিকুইডের কাছাকাছি চলে আসে, যে সে যদি আরেকটু তাপমাত্রা কমে তাহলে হয়তো সে লিকুইড হবে। ধরো আমরা যে গ্যাসের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক যেটা আমরা বলি, যে একটা নির্দিষ্ট তাপমাত্রা সে থাকে লিকুইড অবস্থায়, তাপমাত্রা একটু বাড়লে কী হয়? সে হচ্ছে বাষ্পীয় অবস্থায় চলে আসে, ঠিক আছে? তো এটা শুধুমাত্র যে তাপমাত্রার উপর ডিপেন্ড করে এরকম কিন্তু না, প্রেশারের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। এটা সবথেকে ভালো এক্সাম্পল হতে পারে, ধরো আমাদের বাসায় যে সিলিন্ডারের গ্যাস ইউজ করি,
আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পরিবেশের তাপমাত্রা কত, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু সে লিকুইড অবস্থায় থাকার কথা ছিল না, ঠিক আছে। 20 ডিগ্রি সেলসিয়াসে সে থাকার কথা ছিল আসলে কি বায়বীয় অবস্থায়, কিন্তু সে থাকে লিকুইড অবস্থায়, কারণ খুব বেশি প্রেশার দেওয়া হয়, অনেক উচ্চ চাপে গ্যাসটাকে সিলিন্ডারে প্রবেশ করানো হয়। তার মানে মিন করতেছে চাপ যদি বেশি হয় তাহলে বেশি তাপমাত্রায় ওই গ্যাসটা কী হয়ে যেতে পারে, তরল হয়ে যেতে পারে বা তরলের কাছাকাছি অবস্থায় চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই কম্প্রেসর যেটা, এই কম্প্রেসর আমাদের এই গ্যাসটাকে অনেক বেশি চাপ দিয়ে প্রায় হচ্ছে গিয়ে তাপমাত্রা তো বাড়ায়, যে অনেক বেশি চাপ দিয়ে তাপমাত্রাটা বাড়ায় ফেলে, আর এরকম অবস্থায় পৌঁছে দেয় যেন প্রায় লিকুইডের কাছাকাছি চলে যায়, যে আরেকটু তাপ যদি সে হারায় তাহলে হয়তো কী হয়ে যেতে পারে, লিকুইড হয়ে যেতে পারে। তো লিকুইড বায়বীয় এটা তুমি পরের ব্যাপার, এটা তুমি যদি নাও বুঝো কোনো সমস্যা নেই, জাস্ট বলতেছি আর কি, একদম অ্যাকচুয়াল মেকানিজমটা বলতেছি আমি। আচ্ছা, তাহলে সে যখন এখান থেকে বের হচ্ছে, কম্প্রেসর থেকে যখন সে বের হচ্ছে, তখন তার তাপমাত্রা থাকে অনেক বেশি। ধরো এই তাপমাত্রাটা ধরে নাও 60 ডিগ্রি সেলসিয়াস, ধরে নাও 60 ডিগ্রি সেলসিয়াস, একদম যে 60 ডিগ্রি সেলসিয়াসে হবে এরকম না। তো পরিবেশের তাপমাত্রা কত, পরিবেশের তাপমাত্রা ধরো হচ্ছে গিয়ে আমাদের যদি গরমের দিনও বলি তাহলে হচ্ছে ধরো 30-35 ডিগ্রি সেলসিয়াস, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। তাইলে এই যে আমাদের গ্যাসটা, নলের ভিতর যে গ্যাসটা, এই গ্যাসের তাপমাত্রা কত, 60 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের তাপমাত্রা হচ্ছে তোমার 60 ডিগ্রি সেলসিয়াস, আর সে আছে হচ্ছে গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে। তো সে যখন এই নলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন পরিবেশের তাপমাত্রা কত, মানে তার সাথে যে হচ্ছে পরিবেশটা, ওই পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুইটা যদি আমি কম্পেয়ার করি তাহলে এই দুইটা আমাদের তাপমাত্রা কার বেশি, আমাদের গ্যাসীয় যে উপাদানটা মানে নলের ভিতর যে গ্যাসীয় উপাদানটা, ওর তাপমাত্রা হচ্ছে তোমার বেশি। তো যে কারণে সে কিছুটা তাপ এখানে হারায়, কার কাছে হারায়, এই যে পরিবেশের কাছে হারায়। তাহলে সেই কিছু পরিমাণ তাপ হারায়, ধরো সে যে 60 ডিগ্রি সেলসিয়াস ছিল তার তাপমাত্রা কিছুটা কমে যায়, ধরো হচ্ছে কি প্রায় 40-35 বা পরিবেশের কাছাকাছি চলে আসে। আর এর ফলে সে কী হয়ে যায়, ধীরে ধীরে লিকুইড হয়ে যায়, যেহেতু কিছু পরিমাণ তাপ হারাচ্ছে, ঠিক আছে। সে ছিল বায়বীয় থেকে তাপমাত্রা কমে কী হয়ে যায়, লিকুইড হয়ে যায়। তাহলে দেখো কম্প্রেসর থেকে যখন সে বের হয় তখন তার তাপমাত্রা বেশি, প্রেশার বেশি, সে বায়বীয়। যখন এই নলের ভিতর দিয়ে সে চলাফেরা করে কিছুক্ষণ, তখন হচ্ছে পরিবেশের মাধ্যমে মানে পরিবেশের কাছে কিছুটা তাপ হারায়, তার তাপমাত্রা কিছুটা কমে যায় এবং সে কী হয়ে যায়, লিকুইড হয়ে যায়। এটা একদম গ্রাফিক্যালি দেখো, তোমার রূপান্তরটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে, এই যে ডট 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 ডট, এটা মানে গ্যাসীয় অবস্থায় আছে, তারপর হচ্ছে গ্যাসীয় অবস্থা থেকে দেখো প্রায় লিকুইড অবস্থায় চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই নলের ভিতর যখন সে পরিবেশের মধ্যে আছে তখন সে হচ্ছে মানে তার তাপমাত্রাটা একটু বেশি আছে এবং হচ্ছে গিয়ে সে উচ্চ প্রেসারে আছে এবং হচ্ছে গিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু সে প্রায় লিকুইড হয়ে যায়, ধরো লিকুইড হয়ে গেছে, ঠিক আছে। একদম যখন এই যে পরবর্তী যে ডিভাইসটা, এই ডিভাইস আসা পর্যন্ত সে ধরো লিকুইড হয়ে গেছে একদম, ঠিক আছে। হয়ে সে কিন্তু নতুন আরেকটা ডিভাইস, এই যেটা আমরা বলছিলাম কি, যে এক্সপানশন বাল্ব যখন সে অতিক্রম করে, তো এক্সপানশন বাল্ব তাকে কী করে, কিছুটা হচ্ছে গিয়ে মানে এক্সপান্ড করে, মানে হচ্ছে গিয়ে প্রসারণ করতে সাহায্য করে, আর হচ্ছে তার যে প্রেশারটা যে ছিল এই প্রেশারটা হচ্ছে গিয়ে রিলিজ করে দেয়। মানে দেখো এই অংশে কিন্তু সে ছিল উচ্চ প্রেশার, অনেক হাই প্রেশার, আর ছিল তার তাপমাত্রাটা কি অনেক বেশি, ঠিক আছে। আর সে যখন এই এক্সপানশন বাল্ব থেকে বের হয়েছে, এক্সপানশন বাল্বটা থেকে হচ্ছে রুদ্ধতাপীয় কী করে, প্রসারণ করে। তাই রুদ্ধতাপীয় প্রসারণ হলে কী হবে, তোমার হচ্ছে পদার্থটা শীতল হবে। তাহলে এই যে শীতল হয়েছে, আগে সে ছিল হচ্ছে লিকুইড অবস্থায় উচ্চ তাপমাত্রায়, এখন হচ্ছে সে কী হয়েছে, লো প্রেশার, মানে প্রেশারটা রিলিজ হয়ে গেছে, প্লাস হচ্ছে এই যে আমাদের লিকুইডটা ছিল উচ্চ তাপমাত্রা, সে এখন হচ্ছে গিয়ে কি নিম্ন তাপমাত্রা হয়ে গেছে। তার মানে দেখো এই এক্সপানশন বাল্ব থেকে সে যখন বের হচ্ছে তখন সে হচ্ছে কোল্ড এবং হচ্ছে লো প্রেশার লিকুইড হয়েছে। কোল্ড হয়েছে কেন, কারণ তার হচ্ছে প্রেশারটা রিলিজ হয়ে গেছে, তাহলে প্রেশার যেহেতু রিলিজ হয়ে গেছে তাহলে সে কী হবে, তার তাপমাত্রাটা কমে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রসারণ হয়েছে, প্রসারণের ফলেও তার কী হবে, তাপমাত্রাটা কমে যাবে, যে কারণে হচ্ছে সে আসলে হয়ে গেছে কি কোল্ড আর হচ্ছে গিয়ে লো প্রেশার, ঠিক আছে। আর লিকুইড অবস্থায় এখনই আছে, এখন লিকুইড অবস্থায় সে যখন আসে আর তার যেহেতু হচ্ছে গিয়ে কি প্রেশারটা এখন অনেক কম, তাহলে সে এখন দেখা যাবে কম তাপমাত্রায় কিন্তু সে কি বাষ্পীভূত হতে পারবে বা হচ্ছে বায়বীয় হয়ে যেতে পারবে। তাহলে সে যখন এই নল দিয়ে আবার চলাচল করা শুরু করছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই যে এই নল দিয়ে যখন সে চলাচল শুরু করছে তখন ধরো সে যখন এই যে এখানে কোল্ড বলতে আমি কতটুকু কোল্ড বোঝাচ্ছি, এটা ফ্রিজের ভিতরের যে পরিবেশ সেই ভিতরের পরিবেশ থেকেও কোল্ড। ধরো ফ্রিজের ভিতরের পরিবেশ হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস আমি ধরে নিলাম হচ্ছে ধরো 2 ডিগ্রি সেলসিয়াস। ফ্রিজের ভিতরে যে হচ্ছে পরিবেশটা মানে হচ্ছে কি একদম ভিতরে যেখানে আমরা খাবার রাখি, এখানে ধরো হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই 2 ডিগ্রি সেলসিয়াস থেকেও কিন্তু সে কম তাপমাত্রা আছে, ধরো তার তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস, ধরে নাও তার তাপমাত্রা কত -10 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমি বলি এই ফ্রিজের ভিতরের পরিবেশ আর ওই নলের ভিতর যে গ্যাস, এই দুইজনের মধ্যে তাপমাত্রা কার বেশি কার কম, তাহলে এখানে হচ্ছে ফ্রিজের ভিতরের যে পরিবেশ তার তাপমাত্রা বেশি আর ওর তাপমাত্রা হচ্ছে তোমার কি
কম, যে কারণে এই রেফ্রিজারেন্ট যেটা ছিল মানে নলের ভিতর যে গ্যাসটা ছিল এই গ্যাসটা এখন ফ্রিজের ভিতর থেকে সে তাপ শোষণ করবে, কারণ ওর তো তাপমাত্রাটা এখন কি ফ্রিজের ভিতরের পরিবেশ থেকেও কম, যে কারণে তাপের প্রবাহটা কোন দিকে হবে, এই যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে হবে, যে কারণে এইখানে ফ্রিজের ভিতরে ঢুকে সে ওই ফ্রিজের ভিতরের পরিবেশ থেকে তাপ শোষণ করবে, শোষণ করে ধীরে ধীরে সে হচ্ছে বাষ্পীভূত হবে, ঠিক আছে, কারণ সে তো লিকুইড ছিল, তো সে যখন কিছুটা তাপ নিচ্ছে তার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে সে কী হবে, সে আবার হচ্ছে বায়বীয় হবে, ঠিক আছে, আবার হচ্ছে গ্যাসীয় উপাদানে কনভার্ট হবে, এই যে গ্যাসীয় উপাদানে কনভার্ট হয়ে আবার হচ্ছে গিয়ে এখানে আসবে, ঠিক আছে, আবার কম্প্রেসর আসবে। তো আমরা কিন্তু কম্প্রেসর থেকেই আসলে সাইকেলটা দেখা শুরু করছিলাম, মানে কীভাবে আসলে হচ্ছে কি সে একটা পূর্ণচক্র সম্পন্ন করে, তাহলে সে বারবার এই চক্রটা সম্পন্ন করবে, সে বারবার কী করবে, এই চক্রটা সম্পন্ন করবে, করে আসলে সে দেখো কী করতেছে, এই যে হিট আউটপুট করে দিচ্ছে পরিবেশে, কি করতেছে হিটটা হচ্ছে বের করে দিচ্ছে হিট আউটপুট, আর এখানে কি করতেছে সে আসলে হিট ইনপুট করতেছে, মানে পর্যায়ক্রমে এই প্রসেসটা সে চালাতে থাকবে, ঠিক আছে। তো মেইনলি এভাবেই রেফ্রিজারেটর ফ্রিজের ভিতরের যে অংশ সেই অংশ থেকে বাহিরের দিকে তোমার হচ্ছে গিয়ে তাপটা বের করে দেয়, বুঝতে পারছো। তার মানে এটা অ্যাকচুয়ালি তাপের যে হচ্ছে গিয়ে আমরা একদম বেসিক নীতি যেটা বলছিলাম, বেসিক নীতি যে বিপরীতে কাজ করে এরকম কিন্তু না, এটা আসলে অলওয়েজ আমাদের যেটা শিখে আসছি ছোটোবেলা থেকে যে উচ্চ তাপমাত্রার জায়গা থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে তাপের প্রবাহ হয়, অ্যাকচুয়ালি এটাই কিন্তু হচ্ছে জাস্ট আমাদের গ্যাসীয় যে উপাদানটা বা যেটাকে আমরা রেফ্রিজারেন্ট বলতেছিলাম, এইটা বাহিরে এক ধরনের আচরণ করে আর ভিতরে অন্য ধরনের আচরণ করে। বাহিরে সে এরকম আচরণ করে যে বাহিরের যে পরিবেশ এর থেকেও তার তাপমাত্রা বেশি, যে কারণে সে আসলে তাপ ছাড়তে পারে, আর ভিতরে গিয়ে সে এরকম আচরণ করে যে ভিতরের পরিবেশ থেকেও তার তাপমাত্রা কম, যে কারণে ভিতর থেকে সে তাপ রিসিভ করতে পারে, ঠিক আছে। আর তার এই ভিন্ন আচরণটা প্রদর্শনের জন্য বা এই আচরণটা করানোর জন্য মৌলিক বা হচ্ছে গিয়ে মেজর যে ভূমিকা পালন করে এই যে এই দুইটা ডিভাইস, কম্প্রেসর এবং হচ্ছে এক্সপানশন বাল্ব। তো এই ডিভাইসগুলো চালাতে হচ্ছে আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়, যে কারণে আমাদের ফ্রিজ চালানোর জন্য যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তিটা যেটা খরচ হয়, এটা মেনলি হচ্ছে এই ডিভাইসগুলো চালাতে খরচ হয়ে থাকে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এখানে সেম জিনিসেই মানে এই যে জিনিসটাই আবার হচ্ছে গিয়ে একদম ফ্রিজের ডিজাইনের মতো করে আর কি দেখানো আছে, তোমরা ইচ্ছা করলে এটাও দেখতে পারো। এই যে এটা হচ্ছে তোমার কম্প্রেসর, ঠিক আছে, তারপর হচ্ছে এটা বাহিরের যে নলটা এটাকে আমরা কি বলবো, কন্ডেন্সার কয়েল বলবো, আর ভিতরের যে নলটা এই নলটা হচ্ছে তোমার কি ইভাপোরেটর কয়েল, তারপর হচ্ছে এটা হচ্ছে এক্সপানশন বাল্ব, এটা হচ্ছে কম্প্রেসর, মানে এই আর কি। আর এটা পুরাটাই হচ্ছে তুমি এখানে কিন্তু দেখতে পারতেছো, এই যে হচ্ছে তাপ বের করে দিচ্ছে, এই যে তাপ শোষণ করতেছে, মানে সেম টু সেম এটার মতোই এইটা, তুমি এই ইমেজগুলো দেখেও কিছুটা হচ্ছে আইডিয়া নিতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে তার বেসিক প্রিন্সিপাল, কেমনি আসলে সে কাজটা করে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো এই টাইপের কোয়েশ্চেন যদি তোমার আসে তাহলে এইগুলো কেউ সলভ করতে পারবে না, বা হচ্ছে তোমাকে যদি অনুধাবনমূলক কোয়েশ্চেন আসে তাহলে কি নিজের মতো করে লিখতে পারবে না, আশা করি লিখতে পারবা। তো আরেকটা ব্যাপার তোমাদের এখন আমি একটা মানে কোয়েশ্চেন করি, আচ্ছা বলো তো এই নলগুলো আসলে পেঁচানো থাকার কারণ কি, এই যে নলগুলো এইগুলো আসলে পেঁচানো থাকার কারণ কি। এটা পেঁচানো থাকার একটা কারণ হচ্ছে গিয়ে এই নলটা যদি জাস্ট সোজা হইতো, ঠিক আছে, সোজা হইতো, তাহলে আমাদের গ্যাসটা কি হইতো, যে রেফ্রিজারেন্ট যেটা বলছিলাম এই রেফ্রিজারেন্টটা জাস্ট হচ্ছে গিয়ে কম্প্রেসর থেকে বের হইতো, বের হয়ে অল্প সময়ের মধ্যে আবার হচ্ছে এক্সপানশন বাল্বে চলে যেত, ঠিক আছে, যে কারণে সে কিন্তু দীর্ঘ সময় নিয়ে যে তাপটা পরিবেশে ছাড়বে এই সময়টা কিন্তু পাইতো না। তো এই নলটা বেশি হওয়ার ফলে এই রাস্তাটা একটু বড় হয়েছে, তো এই রাস্তাটা একটু বেশি হওয়া মানে কি সে কিন্তু ধীরে ধীরে যদি এই পথে হাঁটে তাহলে এই পথটা অতিক্রম করতে টাইম একটু বেশি লাগবে, মানে পরিবেশের সাথে সে একটু বেশি সময় হচ্ছে গিয়ে থাকতে পারবে, আর পরিবেশের সাথে বেশি সময় থাকা মানে কি সেই সময় নিয়ে তাপটা পরিবেশে ছাড়তে পারবে। ঠিক ভিতরেও সেম কাহিনী, সে যদি ভিতরে একটু বেশি সময় থাকে বা নলটা যদি একটু বেশি লম্বা থাকে তাহলে বেশি সময় থাকবে, আর বেশি সময় হচ্ছে গিয়ে ফ্রিজের ভিতরে যে তাপটা সেটা সে শোষণ করতে পারবে সময় নিয়ে, ঠিক আছে। তো আশা করি এই অংশটাও বুঝতে পারছো। তো এইটাই ছিল আমাদের হচ্ছে মেইনলি কার্যনীতি আর হচ্ছে মেকানিজমটা। তো আমি আরও দু একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব। তো রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ যেটা, এই ব্যাপারটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে ফেলি। এটাকে হচ্ছে আমরা কে দ্বারা প্রকাশ করি, রেফ্রিজারেটরের যে কার্য সম্পাদন সহগ এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা। তাহলে কার্য সম্পাদন সহগটাকে আমরা এমনি মাথায় রাখবো, আমরা সূত্রটা কিছুদিন পর পর ভুলে যাই, আমি নিজে হচ্ছে যখন এসএসসিতে পড়ি তখন ভুলে যেতাম, তারপর হচ্ছে নিজের মতো করে আর কি মাথায় রাখি যে ফ্রিজের ভিতর থেকে অপসারিত তাপ, আমরা একটু আগে দেখছি যে রেফ্রিজারেন্ট যেটা এটাই কিন্তু ফ্রিজের ভিতর থেকে তাপটা শোষণ করে, ঠিক আছে, শোষণ করে বাহিরে এনে ছাড়ে। তো যতটুকু ভিতর থেকে শোষণ করে বাহিরে কিন্তু ততটুকু ছাড়ে না, বাহিরে আর একটু বেশি ছাড়ে। বেশিটা কোন জায়গা থেকে আসে, ওই যে বিদ্যুৎ শক্তিটা যেটা কম্প্রেসর চালাতে যে পরিমাণ শক্তিটা ব্যয় হয় বা কম্প্রেসর যে কাজটা করে এই শক্তিটা সহ সে হচ্ছে বাহিরে অপসারণ করে। তাহলে ফ্রিজের ভিতর থেকে সে যদি 200 জুল নেয়
আর ধরো কম্প্রেসর থেকে সে পাইছে আরও 100, তাহলে সে বাহিরে ছাড়ে হচ্ছে অ্যাকচুয়ালি আসলে 300, ঠিক আছে। তো তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি ফ্রিজের ভিতর থেকে অপসারিত তাপটা, মানে যেটা শোষণও আমরা বলতে পারি, বাহিরে যে সে অপসারণ করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা ফ্রিজের ভিতর থেকে সে নিছে, একটা কম্প্রেসর থেকে নিছে, ঠিক আছে। তো আমরা বলতেছি ফ্রিজের ভিতর থেকে যেটা অপসারণ করতেছে সেইটা, এটাকে তুমি এমনিও লিখতে পারো যে ফ্রিজের ভিতর থেকে যেটা সে শোষণ করতেছে, এটা অপসারণ না লিখে তুমি হচ্ছে ইচ্ছা করলে শোষণ, এটাও কিন্তু সঠিক, এটা যে বলে এরকম না। সে বাহিরে যে অপসারণ করতেছে এখানে দুইটা পার্ট আছে, একটা ফ্রিজের ভিতরের পার্ট আর একটা হচ্ছে কম্প্রেসরের পার্ট। আমরা এখানে ফ্রিজের ভিতরের পার্টটা লিখতেছি। ফ্রিজের ভিতরে কতটুকু, মানে ফ্রিজের ভিতর থেকে সে আসলে কতটুকু অপসারণ করতেছে, ফ্রিজের ভিতর থেকে সে আসলে যতটুকু রিসিভ করছিল ততটুকু। আমরা ইচ্ছা করলে আমরা এটাকেও লিখতে পারি, এটাকে এভাবেও লিখতে পারি যে ফ্রিজের ভিতর থেকে গৃহীত তাপ বা শোষিত, গৃহীত বা হচ্ছে শোষিত, যেটাই তুমি লিখো কোনো সমস্যা নেই, শোষিত তাপ। আর নিচে হচ্ছে আমাদের ওই যে কম্প্রেসর চালাতে যে বিদ্যুৎটা ব্যয় হচ্ছে সেইটা, বা যেটাকে আমরা কম্প্রেসরের কাজও বলে থাকি, ঠিক আছে, বা হচ্ছে কাজ বলি। তাহলে এইটা হচ্ছে আমাদের কার্য সম্পাদন সহগ, অলওয়েজ তুমি এভাবে মাথায় রাখবা, ঠিক আছে। এখন আমাদের ফ্রিজের ভিতর থেকে যে তাপটা শোষণ করে এটাকে অনেক সময় আমরা Q2 দ্বারা প্রকাশ করি, আর বাহিরে যে তাপটা ছাড়ে সেটাকে হচ্ছে আমরা Q1 দ্বারা প্রকাশ করি। তাহলে বাহিরের কতটুকু ছাড়ে বলো তো? বাহিরে ছাড়ে অ্যাকচুয়ালি আসলে এই ফ্রিজের ভিতর থেকে যতটুকু আসলে সে কি করতেছে, রিসিভ করতেছে বা শোষণ করতেছে, প্লাস কম্প্রেসর যতটুকু কাজ করতেছে, এটা হচ্ছে সে বাহিরে ছাড়তেছে। তাহলে আমরা ডাব্লিউটাকে ইচ্ছা করলে কি লিখতে পারি, যে এখানে যে আমরা ডাব্লিউটা যে লিখছি, এই ডাব্লিউটাকে ইচ্ছা করলে আমরা লিখতে পারি ডাব্লিউ সমান আমরা লিখতে পারি যে Q1 মাইনাস Q2, ঠিক আছে। মানে তুমি এমনি আর কি লিখতে পারো। তো তুমি হচ্ছে গিয়ে যেটাই ধরো Q1 বা Q2 যেভাবে হচ্ছে তুমি লিখো, W1 দিয়ে লিখো অথবা হচ্ছে W দিয়ে লিখো, W1 তো আসলে না, মানে W, যেভাবেই তুমি লিখো না কেন তুমি এইভাবে শিখো। মানে মেইন কনসেপ্টটা মাথায় রাখলেই হয়েছে যে উপরে হচ্ছে ফ্রিজের ভিতর থেকে গৃহীত বা শোষিত বা অপসারিত তাপ, আর নিচে হচ্ছে ব্যয়িত বিদ্যুৎ শক্তি, ঠিক আছে। এটা শিখে তারপর ইচ্ছাগুলো তুমি রিপ্লেস করতে পারো। তো নর্মালি হচ্ছে তোমাদের বই সূত্রটা এইভাবে আর কি দেয়া, সেটাও আমি একটু লিখে দিচ্ছি। যেহেতু অপসারিত যেটা ফ্রিজের ভিতর থেকে এটাকে আমরা Q2 বলতেছি, যে Q2, তাহলে উপরে হচ্ছে Q2 আর নিচে হচ্ছে ডাব্লিউটাকে আমরা কি লিখতে পারি, Q1 মাইনাস Q2, তাহলে Q1 মাইনাস Q2, ঠিক আছে। তাহলে মেইনলি সূত্রটা দ্বারা আমি এভাবে মাথায় রাখতাম 212, উপরে 2 নিচে 1 আবার হচ্ছে 2, মানে 212। তুমি যদি হচ্ছে লেটার দিয়ে মাথায় রাখো এভাবে মাথায় রাখবা। তুমি লেটার দিয়ে মাথায় রাখলেও তুমি বেসিক যে হচ্ছে প্রিন্সিপালটা বা বেসিক যে মানে একদম হচ্ছে কি কনসেপ্ট যেটা, এই কনসেপ্টটা তুমি নিজের মতো করে মুখস্থ রাখবা, ঠিক আছে। ওকে, মুখস্থ আসলে না, মানে অনুভব করতে চেষ্টা করবা। তাহলে এটা হচ্ছে তোমার কার্য সম্পাদন সহগ। এখন তোমাকে যদি এরকম আমি একটা কোশ্চেন করি এখন, যে দুটি ফ্রিজের ধর হচ্ছে একটা ফ্রিজের কার্য সম্পাদন সহগ হচ্ছে 2 আর একটা ফ্রিজের কার্য সম্পাদন সহগ হচ্ছে 5, এই দুইটা ফ্রিজের মধ্যে কোনটি বিদ্যুৎ সাশ্রয়ী বা কোন ফ্রিজটা আমি বলবো হচ্ছে ভালো, এটার অ্যান্সার কি বলবা? এটার অ্যান্সারটা হবে এরকম, তুমি যদি এই যে এই শুরুটার দিকে তাকাও তাহলে কিন্তু তুমি কোশ্চেনের অ্যান্সারটা পেরে যাবা। কার্য সম্পাদন সহগ যেটা, এটা আসলে তোমাকে কি মেসেজ দিচ্ছে বা এই ভ্যালুটা আসলে কিসের ভ্যালু? এই ভ্যালুটা হচ্ছে এরকম যে ফ্রিজের ভিতর থেকে অপসারিত তাপ যেটা, বা ফ্রিজের ভিতর থেকে সে যতটুকু তাপ এনে বাহিরে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এখন একটা ফ্রিজ কিন্তু ভিতর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ধরা হচ্ছে পার সেকেন্ড, আমি যদি চিন্তা করি বা পার মিনিট যেটাই বলো, ভিতর থেকে একটা তাপ কিন্তু সে অলওয়েজ কি প্রয়োজন হবে বাহিরে, মানে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এখন ধরো কোনো একটা ফ্রিজ, সে ফ্রিজের ভিতর থেকে সে ধরো হচ্ছে কি তুমি ধরে নাও যে ফ্রিজের ভিতর থেকে সে তাপ আনছে 1000 জুল, ঠিক আছে, 1000 জুল। ফ্রিজের ভিতর থেকে সে প্রতি সেকেন্ডে 1000 জুল তাপ শক্তি বাহিরে বের করে দিচ্ছে। তো এটা করার জন্য তার মনে করো বিদ্যুৎ শক্তি ব্যয় করা লাগতেছে 500 জুল, ঠিক আছে। এটাই তো আমরা কার্য সম্পাদন সহগ শিখছিলাম, যে হচ্ছে ফ্রিজের ভিতর থেকে কতটুকু সে অপসারণ করতেছে আর নিচে হচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হচ্ছে। তাহলে ফ্রিজের ভিতর থেকে সে হচ্ছে বের করে আনতেছে তাপ 1000 জুল, আর হচ্ছে গিয়ে সে বিদ্যুৎ শক্তি খরচ করতেছে কত, 500। তাহলে কার্য সম্পাদন সহগ হচ্ছে এটা 2, এই দুইটার অনুপাতেই কিন্তু কার্য সম্পাদন সহগ, ঠিক আছে। তাহলে একটা ফ্রিজের আমরা কার্য সম্পাদন সহগ পাইছি 2, যে আসলে ফ্রিজের ভিতর থেকে তাপ বের করে 1000 আর হচ্ছে গিয়ে বিদ্যুৎ খরচ করে 500। আর অন্য কোনো একটা ফ্রিজ যদি হয়, ধরো ওই ফ্রিজটা আমি চিন্তা করলাম এরকম যে সেও কিন্তু 1000 জুল তাপশক্তি ফ্রিজের ভিতর থেকে বের করতেছে, অন্য যে ফ্রিজটা সেটা আসলে কি ফ্রিজের ভিতর থেকে কত পরিমাণ তাপশক্তি বের করতেছে, 1000ই। আর ধরো সেই ফ্রিজটা হচ্ছে বিদ্যুৎ শক্তি খরচ করতেছে 200 জুল, ঠিক আছে। তার মানে আমি যদি দেখি এইটার কার্য সম্পাদন সহগ আসলে কত হবে বলো তো, এইটার কার্য সম্পাদন সহগ হবে তোমার 5। তাহলে দেখো দুইটা ফ্রিজেই কিন্তু ফ্রিজের ভিতর থেকে কত পরিমাণ তাপ বের করছে, 1000 জুল তাপই কিন্তু বের করছে। দুইজনের ক্রেডিট কিন্তু সেমই, দুইজনে কিন্তু আসলে হচ্ছে গিয়ে কি সেম অবদানই রাখছে,
ও 1000 জুল বের করছে, ও 1000 জুল বের করছে, কিন্তু ও আসলে হচ্ছে গিয়ে কি বিদ্যুৎ শক্তি খরচ করছে বেশি, ও বিদ্যুৎ শক্তি খরচ করছে কি কম। তাই তোমার কাছে কোন ফ্রিজটা বেশি ভালো মনে হবে? যে বিদ্যুৎ শক্তি কম খরচ করতেছে, তোমার বিদ্যুৎ বিল কম আসবে, ঠিক আছে, শক্তির অপচয় কম হবে, ঠিক আছে। তাইলে আমি যদি দেখি যে ফ্রিজটা বিদ্যুৎ শক্তি কম খরচ করতেছে তার হচ্ছে কার্য সম্পাদন সহগ কি বেশি, ঠিক আছে। তাহলে যে ফ্রিজের কার্য সম্পাদন সহগ বেশি সেই ফ্রিজটা হচ্ছে বেশি ভালো হবে, ঠিক আছে। কার্য সম্পাদন সহগ কথাটার মানে কি বুঝছো? মানে হচ্ছে গিয়ে আমি যদি কার্য সম্পাদন সহগ 5 বলি, তার মানে মিন করে সে হচ্ছে গিয়ে 1 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ করে 5 জুল পরিমাণ তাপ শক্তি ফ্রিজের ভিতর থেকে বাহিরে অপসারণ করাতে পারে, ঠিক আছে, মানে সেটা ভালো ফ্রিজ। আর এটা কি, সে যদি 1 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ করে তাহলে সে 2 জুল পরিমাণ তাপ শক্তি ফ্রিজের ভিতর থেকে বাহিরে আনতে পারে, ঠিক আছে। তার মানে এভাবে যদি কোশ্চেন আসে আশা করি এই ব্যাপারগুলো হচ্ছে অ্যান্সার করতে পারবা, আর প্রত্যেকটা ব্যাপারে আসলে ফিল করতে পারবা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের এই শর্ট ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।